ভারতের বিচার ইতিহাসে সবচেয়ে আলোচিত ও বিতর্কিত ফৌজদারি মামলাগুলোর একটি হেতালপাড়ে হত্যা মামলা। এক কিশোরীর নির্মম হত্যাকাণ্ড, একজন নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে আনা অভিযোগ, দীর্ঘ আইনি লড়াই এবং শেষ পর্যন্ত মৃত্যুদণ্ড, সব মিলিয়ে এই মামলাটি ৩ দশকেরও বেশি সময় ধরে আলোচনায় রয়েছে। তবে মামলার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের ফাঁসি কার্যকর হওয়ার পরও বিতর্ক থামেনি, বরং সময়ের সঙ্গে সঙ্গে নতুন নতুন প্রশ্ন সামনে এসেছে। আসলে অপরাধী কি ধনঞ্জয় ছিলেন, নাকি পারিপার্শ্বিক প্রমাণের ভিত্তিতে একজন মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল? Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. ঘটনার শুরু 1990 সালের 5 মার্চ। কলকাতার ভবানীপুরের আনন্দ অ্যাপার্টমেন্টে থাকতেন ব্যবসায়ী নাগর দাস পাড়ে, তার স্ত্রী যশোমতী, ছেলে ভবেশ এবং স্কুল ছাত্রী মেয়ে হেতাল পাড়ে। সেদিন বিকালে প্রতিদিনের মতো স্কুল থেকে বাড়ি ফিরে মায়ের সঙ্গে সময় কাটায় হেতাল। সন্ধ্যার দিকে যশোমতী মন্দিরে যান। বাড়িতে একা ছিল হেতাল। প্রায় আধ ঘন্টা পর ফিরে এসে তিনি দরজায় বেল বাজিয়েও কোনো সাড়া পাননি। প্রতিবেশীদের ডেকে দরজা ভাঙার পর যে দৃশ্য সামনে আসে তা সবাইকে স্তব্ধ করে দেয়। ঘরের ভেতরে রক্তাক্ত অবস্থায় পড়েছিল হেতালের নিথর দেহ। তার পোশাক এলোমেলো ছিল এবং ঘটনাটি দেখে যৌন নির্যাতনের আশঙ্কা তৈরি হয়। চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। তবে তদন্তের শুরু থেকেই একটি বড় সমস্যা সামনে আসে। হেতালের মরদেহ উদ্ধারের পর কয়েক ঘন্টা ধরে আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা ঘটনাস্থলে যাতায়াত করেছিলেন, ফলে সম্ভাব্য অনেক আলামত নষ্ট হয়ে যেতে পারে বলে ধারণা করা হয়। এরপরও পুলিশ ঘটনাস্থল থেকে ছেঁড়া অন্তর্বাস, একটি শার্টের বোতাম এবং একটি ভাঙা নেকলেসের অংশ উদ্ধার করে। তদন্তকারীদের বিশ্বাস ছিল এই আলামতই খুনিকে শনাক্ত করতে সহায়তা করবে, কিন্তু আশেপাশের কেউ কোনো চিৎকার, ধস্তাধস্তি বা সন্দেহজনক শব্দ শুনতে পাননি। ফলে মামলাটি শুরু থেকেই রহস্যে ঘেরা হয়ে ওঠে। তদন্তের এক পর্যায়ে সন্দেহের কেন্দ্রে চলে আসেন নিরাপত্তারক্ষী ধনঞ্জয় চট্টোপাধ্যায়। হেতালের মা পুলিশকে জানান, ধনঞ্জয় দীর্ঘদিন ধরে তার মেয়েকে বিরক্ত করতেন এবং এ অভিযোগের পর তাকে ওই অ্যাপার্টমেন্ট থেকে অন্যত্র বদলি করা হয়েছিল। কিন্তু ঘটনার দিন তিনি আবার আনন্দ অ্যাপার্টমেন্টে এসেছিলেন বলে দাবি করেন অন্য নিরাপত্তারক্ষী ও লিফটম্যান। তাদের ভাষ্য অনুযায়ী ধনঞ্জয়কে তৃতীয় তলায় যেতে দেখা গিয়েছিল। পরে সুপারভাইজারও তাকে ভবনের একটি বারান্দায় দেখেছেন বলে জানান। এরপর থেকেই ধনঞ্জয় নিখোঁজ হয়ে যান, যা পুলিশের সন্দেহ আরও জোরালো করে। কয়েকদিন পর বাঁকুড়ার গ্রামের বাড়ি থেকে ধনঞ্জয়কে গ্রেফতার করা হয়। পুলিশ জানায় তার কাছ থেকে হেতালের ব্যবহৃত হাতঘড়ি উদ্ধার হয়েছে। এছাড়া তার বাড়িতে পাওয়া একটি শার্টের ভাঙা বোতামের সঙ্গে ঘটনাস্থল থেকে পাওয়া বোতামের মিল পাওয়া গেছে বলেও দাবি করা হয়। কিন্তু গ্রেফতারের পর থেকে বিচার শেষ হওয়া পর্যন্ত ধনঞ্জয় একই কথা বলে গেছেন, তিনি নির্দোষ। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেন ঘটনার দিন তিনি সিনেমা দেখতে গিয়েছিলেন, পরে বাজার করেছিলেন এবং এরপর অন্য কাজে ব্যস্ত ছিলেন। তবে এসব দাবির পক্ষে তিনি কোনো টিকিট বা প্রত্যক্ষ সাক্ষ্য দেখাতে পারেননি। বিচার চলাকালে প্রসিকিউশন পুরো মামলাটি পারিপার্শ্বিক প্রমাণের ওপর দাঁড় করায়। তাদের দাবি ছিল চাকরি হারানোর ক্ষোভ থেকেই ধনঞ্জয় প্রতিশোধ নিতে হেতালের বাড়িতে যান। লিফটম্যান, নিরাপত্তারক্ষী ও সুপারভাইজারের সাক্ষ্য, উদ্ধার হওয়া হাতঘড়ি, শার্টের বোতাম এবং ধনঞ্জয়ের পালিয়ে যাওয়ার ঘটনাকে একসঙ্গে যুক্ত করে আদালতে একটি ধারাবাহিক ঘটনা প্রবাহ তুলে ধরা হয়। ময়নাতদন্তকারী চিকিৎসকও জানান হেতালের শরীরে যৌন নির্যাতনের আলামত ছিল। এসব বিবেচনায় আদালত ধনঞ্জয়কে দোষী সাব্যস্ত করে এবং মামলাটিকে বিরলতম আখ্যা দিয়ে মৃত্যুদণ্ড দেন। পরে উচ্চ আদালত ও সুপ্রিম কোর্টও সেই রায় বহাল রাখে।
তবে বিচার প্রক্রিয়ার পুরো সময় জুড়েই প্রতিরক্ষা পক্ষ একাধিক প্রশ্ন তোলে। তাদের দাবি ছিল ধনঞ্জয়ের পোশাকে কোনো রক্তের দাগ পাওয়া যায়নি, হত্যার অস্ত্র উদ্ধার করা যায়নি এবং এমন কোনো প্রত্যক্ষ সাক্ষীও নেই যিনি তাকে হেতালের ফ্ল্যাটে প্রবেশ করতে দেখেছেন। শুধু একটি বোতাম, একটি হাতঘড়ি এবং কয়েকজনের বয়ানের ভিত্তিতে কাউকে মৃত্যুদণ্ড দেওয়া কতটা যৌক্তিক, এই প্রশ্নও তারা আদালতের সামনে তোলেন। মামলার সবচেয়ে আলোচিত বিষয় ছিল ডিএনএ পরীক্ষা না হওয়া। ময়নাতদন্তে বীর্য পাওয়ার কথা উল্লেখ থাকলেও তার ডিএনএ পরীক্ষা করা হয়নি। পরে অনেকেই প্রশ্ন তোলেন, এই পরীক্ষা হলে প্রকৃত অপরাধী সম্পর্কে আরো নিশ্চিত হওয়া যেত, কিন্তু তদন্ত কিংবা বিচার কোনো পর্যায়ে এই বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়নি বলে বর্ণনায় রয়েছে। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর ধনঞ্জয় রাজ্যপাল রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করেন। সব আবেদন খারিজ হয়ে যায়। একসময় আইনি জটিলতায় ফাঁসি কিছুদিন স্থগিত থাকলেও পরে আবার মৃত্যুদণ্ড কার্যকরের সিদ্ধান্ত হয়। অবশেষে 2004 সালের 14 আগস্ট স্বাধীনতা দিবসের আগের দিন আলিপুর কেন্দ্রীয় কারাগারে ধনঞ্জয়ের ফাঁসি কার্যকর করা হয়। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তিনি নিজেকে নির্দোষ বলে দাবি করেছিলেন। কারা কর্তৃপক্ষের বর্ণনায়ও উঠে আসে শেষ রাত পর্যন্ত তিনি শান্ত ছিলেন এবং নিজের বক্তব্য থেকে এক চুলও সরে আসেননি। বহু বছর পর 2015 সালে কয়েকজন গবেষক মামলার নথিপত্র বিশ্লেষণ করে নতুন করে বিতর্কের জন্ম দেন। তাদের প্রতিবেদনে বলা হয়, ঘটনার সময়সীমা, ফরেনসিক রিপোর্ট, সাক্ষীদের বয়ান এবং ঘটনাস্থলের অবস্থান নিয়ে একাধিক অসঙ্গতি ছিল। যেমন সুপারভাইজার যে জায়গা থেকে ধনঞ্জয়কে দেখেছেন বলে দাবি করেছিলেন, সেখান থেকে আদৌ সেই বারান্দা দেখা সম্ভব কিনা তা নিয়েও প্রশ্ন তোলা হয়। একইভাবে ঘটনাস্থলে পাওয়া বোতাম, হাতঘড়ি কিংবা অন্যান্য আলামতের বিশ্বাসযোগ্যতা নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। প্রতিবেদনে আরো দাবি করা হয়, তদন্তে বিকল্প সম্ভাবনাগুলো যথাযথভাবে যাচাই করা হয়নি। অন্য সম্ভাব্য সন্দেহভাজনদের ভূমিকা বা ডিএনএ পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক প্রক্রিয়া অনুসরণ না করায় মামলাটি নিয়ে সংশয় থেকেই যায়। একই সঙ্গে ধনঞ্জয়ের বিরুদ্ধে আগে থেকে থাকা উত্তক্ত করার অভিযোগই তদন্তকে একমুখী করে দিয়েছিল কি না সে প্রশ্নও ওঠে। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।